হরিহর রায় নিজের বোবা মেয়েটার সম্বন্ধ ঠিক করলেন ওই পাড়ার বিপন্থী নিশীথ সরকারের সাথে। লোকটার আবার আগের পক্ষে দুটো মেয়ে সন্তানও আছে, তবে পুত্রের আশাতেই ফের বিয়ের জন্য মন স্থির করলেন। মেয়ে দুটো বেশ ছোট, ওদেরও মাতৃত্ব ছায়ার ভীষণ প্রয়োজন। বিষয়টাই সকলে মহা খুশি। কন্যা নামক আপদ এবার ঘর থেকে বিদেয় হলো বলে। তবে সব কিছু পরেও কেউ কেউ বিষয়টা খাটতে বলে বেড়ালো। মাস্টার বাবু শেষে কিনা মেয়ের বিয়ে একজন বিপন্থিক লোকের সাথে দিচ্ছে। কথাটার পিছনে যুক্তি খাড়া করলো নিন্দুকে রায়। তা ওনার মেয়ে কি সর্বগুণ সম্পূর্ণা? এই তো বোবা মেয়ে, দোষ ক্রুটিতে ভরপুর। তার কপালে বৌমরা ছেলে জুটবে না তো কি শহর থেকে লাট সাহেব আসবে? নিন্দুকের মুখের বলিতে অদৃশ্য শক্তি ছিল মনে হয়, নয়তো বিয়ের দিন ভোরেই কেন কথা খান সত্য হতে হবে। সত্যি সত্যি শহরে লাট সাহেব নাম করা ব্যারিস্টার উত্তম চ্যাটার্জির বড় ছেলে অমন হন্যে হয়ে ছুটে এসে মেয়েটার বাবাকে ধমকাবে। তখন পূবা কাশে সূর্য মামাকে উকি দিয়েছে কেবল। মাস্টার বাড়ির বড় বউ নন্দরা উঠে স্লাইন সেরেছে কেবল পুজো দিবে বলে। ঠিক সেই মুহূর্তে গ্রামের একমাত্র বুড়ো মাস্টার হরিহর রায়ের বাড়ির ভিটেই আগমন ঘটল অচেনা এক যুবকের। পরনে লাট সাহেবের মতো পোশাক, আশাকার মুখশ্রীতে গাম্ভীর্যের প্রতীকরূপী একটা কালো সরু মোষ। এসেই ডেকে চলেছেন হরিহর রায়কে। হরিহর রায়ের তখনও ঘুম ভাঙেনি। পুরো বাড়িখানায় ডুবে আছে ঘুমে। কেবল দোতলা কাঠের বাড়িটার দোতলার কোণার ছোট ঘরের বোবা মেয়েটা আর বাড়ির বউটা জেগে। ভোর সকালে অচেনা লোকের চেঁচামেচিতে ভয় পেল নন্দরা। ততস্থ হয়ে ডেকে তুলল সকলকে। তারপর চুপচাপ এসে দাঁড়ালো স্বামীর পিছনে। অচেনা যুবকের নিয়ে তার কৌতূহল বেড়েই চলেছে। হরিহর রায়ের বাড়িতে লোক সংখ্যা খুব বেশি নয়, বৃদ্ধা মা সহ 7 জন। চেঁচামেচিতে যাদের নিদ্রা ভঙ্গ হলো সকলে এসে জড়ো হলো উঠোনে। হরিহর রায় ঘুম চোখে মুখে বেরিয়ে এলেন। তখন আদিত্য লাল টকটকে রূপ ধারণ করে আলো ছড়াচ্ছে কেবল। পরিবেশে নির্মল ভাবছে সেই তুচ্ছ আলোয় দেখা লম্বা চওড়া ছেলেটাকে তিনি যে কখনো দেখেননি তা উপলব্ধি করতেই বড্ড বিরক্তি নিয়ে শুধালেন, কে হে তুমি? সকাল সকাল এসে এরকম চেঁচামেচি করছো? আপনি মাস্টার হরিহর রায়? যুবক উল্টো প্রশ্ন করল। গলার স্বরে তুষারের ন্যায় শীতলতা, গম্ভীর স্বরধ্বনির তেজ উপলব্ধি করে ছেলেটার দিকে এবার ভালো করে তাকালেন। হরিহর রায় পরনের কোট প্যান্টের বাহার দেখে বুঝলেন যুবক গায়ের নয়, তাই গলার স্বর খানিক সংযত করে উত্তর দিলেন, হ্যাঁ আমি মাস্টার হরিহর রায়। আপনার মেয়ের বিয়ে আজ? হ্যাঁ, কিন্তু তুমি কে? আপনার মেয়েকে একবার ডাকুন তো। পরপর হরিহর রায়ের প্রশ্নগুলো বিরিয়ানির এলাচের ন্যায় অপেক্ষা করে যুবক নিজ মনে প্রশ্ন ছুড়ল। তাতে মাস্টার বাবুর সম্মানে লাগলো যেন বিষয়টা। তিনি এই পাড়া গায়ের বেশ সম্মানিত একজন লোক, গায়ের একমাত্র শিক্ষক পেশায় আছেন তিনি, তাই সবাই ওনার ভাগে অন্যরকম সম্মানই বরাদ্দ রেখেছেন। সেই ওনার সাথে কথাকার কোনো ছোকরা এসে এভাবে অসম্মানজনকভাবে কথা বলছে, ব্যাপারটা উনি মানতেই পারলেন না। কিছুটা ক্ষেপে গিয়ে এবার বলে উঠলেন, আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে আমাকে উল্টো প্রশ্ন করে চলেছ। তার ওপর আবার আমার মেয়ের খোঁজও নিচ্ছ। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এবার খানিক বিরক্ত হলো অর্জুন, তবুও নিজের শান্ত ভাবটা বজায় রেখেই বলল, আমি অর্জুন চ্যাটার্জি, শহরের নামকরা ব্যারিস্টার উত্তম চ্যাটার্জি। নাম শুনেছেন নিশ্চয়ই। ওরা ছোট ছেলে। এবার আপনার বড় মেয়েকে ডেকে আনুন, তার সাথে কিছু কথা আছে
আমার মেয়ের বিয়ের দিন সকালে শহর থেকে নামকরা লোকের ছেলে এসে মেয়ের সাথে কথা বলতে চাইছে। ব্যাপারটাই ভীষণ অবাক হইলেন হরিহর রায়। একথা গায়ে ছড়ালে জেল কেলেঙ্কারি লেগে যাবে। এমনিতেই মেয়েটার সম্বোধন করতে ওনার কত কাঠগড় পোহাতে হয়েছে, তার উপর এই নিয়ে নিন্দুকদের মুখের চর্চা তো থেমে নেই। এখন এই ছেলেটা কি নাম যেন বলল, অর্জুন চ্যাটার্জি, সে এসে তার মেয়ের সাথে কথা বলতে চাইছে। ব্যাপারটা গায়ের একবার ছড়ালে কি হবে? ভাবতে ভাবতে পাংশুটে মুখমণ্ডল নিয়ে স্ত্রীর দিকে তাকালেন হরিহর রায়। নিরুপমা দেবী মাথায় ঘোমটা টেনে নিজেও স্বামীর পানে অবাক নয়নে তাকিয়ে। হরিহর রায় বুঝলেন না কি করবেন। তার ছেলেটাও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে কথা শুনে যাচ্ছে। যত সব ভীতু ছেলে পেলে বউ নিয়ে সংসার করছে, কিন্তু বাবার অসম্মানের জবাব দেওয়ার মুরদ নেই। হরিহর বাবু এবার অর্জুনের কিছুটা নিকটে এসে দাঁড়ালেন। বললেন, দেখো বাবা, আমার মেয়ের বিয়ে পাকা করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও। অর্জুন নিজের আকর্ষণীয় চোখগুলো শুরু করে চাইল হরিহর রায়ের কথায়। তারপর হাত দুটো পিছনে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে কাট স্বরে বলল, আমি শুনেছি আপনি আপনার মেয়ের বিয়ে একজন বিপন্থিকের সাথে দিচ্ছেন, অনুমতি নিয়েছেন মেয়ের। অর্জুনের গলার স্বর শোনালো বেশ রূঢ়, যেন সে হরিহর বাবুকে থমকাচ্ছেন। হরিহর রায় এবার বিরক্ত হলেন। একেই তো বোবা মেয়ে, তার কাছে আবার কিসের অনুমতি? হরিহর বাবু এবার অর্জুনের ওপর চটে গেলেন। হরিহর রায় তবুও নিজেকে শান্ত রেখে হাত জোর করে বললেন, কৃপা করে এখান থেকে প্রস্থান করুন। আমার মেয়েটি বোবা, বুঝতেই পারছেন, ইচ্ছে করে তার বিয়ে এমন লোকের সাথে দিচ্ছি না। সে ব্যতীত আমার আরও দুটো কন্যা আছে, তাদেরকেও বিয়ে দিতে হবে। অর্জুন এবার মাস্টার বাবুর কথায় শান্ত চোখে চাইলেন। তারপর আর কিছু না বলে বেরিয়ে গেলেন ভিটের বাইরে। শহরের নামকরা ব্যারিস্টারের ছেলেটা সকালে ভালোই বিদেয় তো নিল, কিন্তু হঠাৎ সকাল সকাল কেনই বা তার আগমন মাস্টার মশাইয়ের বাড়িতে ঘটল? আর কেউই বা সেসব প্রশ্ন জিজ্ঞেস করে গেল? সব যেন শীতের রাতে পড়া কুজ্জটিকার ন্যায় ধোঁয়াশা হয়ে রইল। সন্ধ্যা হইল, পাখিরা উড়ে গেল নিজ নিজ নীড়ে। হরিহর রায়ের বাড়ির উঠোনে সাজানো হলে বিয়ের মণ্ডপ। পুরোহিত এলো, শুধু এলো না, হবু বর। বিয়ের লগ্ন রাত 10টায়, এখন ঘড়িতে বাজছে 9:30। এই সময়েই বরের বাড়ি থেকে খবর এলো যে নিশীথ সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নিজের 2 মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে গেছে। এমন সংবাদ কর্গোগসর হতেই হরিহর রায় আকাশ থেকে পড়লেন। মাথায় হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে। ওনার স্ত্রী নিরুপমা দেবী ডুগরে কেঁদে উঠলেন। জন্ম থেকেই তো মেয়েটার কপাল পোড়া, এবার যেন তার ষোলকলা পূর্ণ হলো। ওপার যে লোকটি নিশীথ সরকারের পালিয়ে যাওয়ার খবর দিতে এসেছে, সে হরিহর রায়ের দিকে একটা কাগজ এগিয়ে দিলেন। বললেন, মাস্টার মশাই, নিশীথ সরকারের ঘর থেকে এটা পেয়েছি। নিশীথ সরকার লোকটা একজন বণিক, সম্প্রতি বছর 8 হবে ওপাড়ায় এসে ঘর বেঁধেছেন। বউ নিয়েই এসেছিল সে, বছরখানেক হবে বউটা গত হয়েছে। একদিকে হরিহর তার বোবা মেয়ের জন্য পাত্র খুঁজছিলেন হন্যে হয়ে। ঘরে তার আরও দুটো বিয়ের উপযোগী কন্যা আছে। বড় মেয়েটার বিয়ে না হলে তাদের বিয়ের কথা আগানো যায় না। সেই সময় নিশীথ সরকার নিজের ছোট 2 মেয়ের ভরণ পোষণের জন্য একজন মায়ের কমতি অনুভব করলেন। তারপর কিভাবে যেন হরিহর রায়ের বোবা মেয়েটার সাথে তার সম্বোধন ঠিক হলো। মেয়েটা বোবা হলেই কি হবে, দেখতে যেন অস্পরা, কি চকচকে গায়ের রং, কিন্তু বিয়ের দিন লোকটার কি হলো কেউ ঠাউর করতে পারল না। মেয়ে নিয়ে পালিয়ে গেল। এর সমাধান নিশীথ সরকারের লেখা কাগজটা। হরিহর বাবু সেটাই পড়তে লাগলেন। মাস্টার মশাই, আপনার মেয়েকে নগ্নবস্ত্রা করে পালিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মানুষের
প্রাণের ভয় সবচেয়ে আগে, তাই আপনাকে বিপদে ফেলে আমাকে পালাতে হলো। আমি এই বিয়েটা করতে পারবো না। তবে আপনিও আমার কাছে একটা সত্য লুকিয়েছেন। আপনার মেয়ের যে শহরের দাপুটে লোকের সাথে প্রেম, তা কেন জানালেন না? হয়তো কথাটা আপনিও জানেন না। আপনার মেয়েই তার এই দশার জন্য দায়ী। হরিহর রায় কথাগুলো বেশ জোরে জোরে পড়লেন। তারপর অপমানে ওনার শুভ্র মুখখানা লাল হয়ে উঠল। এত তো আত্মীয় স্বজন পাড়াপড়শির উপস্থিতিতে মেয়েটাকে ছেড়ে বল পালিয়ে গেল। আবার তার মেয়ের নামে একটা বদনাম রটিয়েও গেল। হরিহর বাবু জানেন ওনার মেয়ের কোনো ছেলের সাথে প্রেম নেই। মেয়ে তো তার ঘর ছেড়েই বের হয় না। হরিহরের মা এবার করুণ স্বরে কেঁদে উঠলেন। চন্দ্র রে, তোর কপালটা পড়ল রে। আমার নাতনি কি এবার নগ্নভ্রষ্টা হইব? দোতলার কোণার ঘরের ছোট জানালা ঘেঁষে দাঁড়িয়ে থাকা চন্দ্রমল্লিকা শুনল সবটাই, কিন্তু নিজের এমন প্রতিকূল অবস্থাতেও তার না কান্না পেল না দুঃখ হলো, কেবল মায়ের জন্য মায়া হলো ভীষণ। গায়ের লোকেরা আবারও মাকে কথা শোনাবে। মেয়ের জীবনের করুণ পরিণতি মেনে নিতে মোটেও রাজি নন হরিহর রায়। তিনি হঠাৎ নিজের ছেলেকে ডেকে কিছু বললেন। ওনার ছেলে চন্দন অমনি ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। হরিহর পুরোহিতকে বললেন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। আশেপাশে গুঞ্জন বাড়ল ক্রমশ। মাস্টার মশাইয়ের মাথাটা বোধহয় গেল। মেয়ের হবু বর তো গা ছেড়ে পালিয়েছে, তাহলে আবার অপেক্ষা কিসের? এবার কি মেয়ের নাগর আসার অপেক্ষা? গগনে আজ পূর্ণ চন্দ্রের বিস্তার। আকাশে তারারা ঝিকিমিকি করছে। গোল থালার মতো একটা উপগ্রহ, আর তাকে ঘিরে জল জল করতে থাকা অগন্তি নক্ষত্র। বেল তলায় নিচে বাঁশের তৈরি টঙে বসে গল্পে মজে এ পাড়ার যুবকরা। ভাগ্যিস মাথার উপরের বেল গাছটায় কোনো বেল নেই এখন, নয়তো এ সাহস উদ্যমী যুবকদের হতো কি না তাতে কিঞ্চিত সন্দেহ প্রকাশ করা যায়। বেল গাছ বিপুলদের পাড়ায় একমাত্র সেই শহরে পড়াশোনা করে। তারই বন্ধু অর্জুন যে গ্রামে আসতে না আসতে এক সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে। অর্জুন বেল গাছে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে, তার দৃষ্টি সুদূর আকাশে, চোখে উদাসীনতা হামাগুড়ি খাচ্ছে। বিপুল বন্ধুর এমন রূপ দেখে ঠাট্টার স্বরে বলল, জনাব আজ এত উদাস যে? অর্জুন তাকালো তার দিকে। অর্জুন চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে বলল, মেয়েটার বিয়ে হয়ে গেছে। অর্জুনের কথা শেষ হতেই একজনকে তাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। পায়ের শব্দে সকলের দৃষ্টি গেল তার দিকে। বিপুল তাকালো অর্জুনের দিকে। এত চন্দর দাদা? সে আগ বাড়িয়ে প্রশ্ন করলো, চন্দন দা, তুমি এখানে? কিছু হয়েছে? চন্দন লোকটা খুব সাহসী নয়, তবে তাকে একেবারে ভীতিও বলা চলে না। সকালে বাবার পাশে চুপচাপ দাঁড়ালো ছেলেটা। এই মুহূর্তে কিসের জোরে যেন অর্জুনের কোটের কলার চেপে ধরলো। বলল, তুমি কি বলেছো আমার বোনের হবু বরকে? সে ভয় পেয়ে পালিয়েছে যে? অর্জুন ঝাড়া দিয়ে ছাড়িয়ে দিল তার হাত। শক্ত চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, আমি কাকে কিছু বলতে যাব কেন? তোমার বোনের বিয়ে হয়ে যায়নি? হয়নি, তবে হবে। বাবা তোমাকে বাড়িতে ডেকেছে। চন্দন অর্জুনকে নিয়ে বাড়িতে ফিরতেই হরিহর রায় এগিয়ে এলেন তার দিকে। অর্জুন উপস্থিত হতেই সকলে ফিসফিস করে গুঞ্জন উঠল, এই তবে সেই ছেলে। মেয়ে বোবা হলেই কি হবে, চালু আছে। তাহলে এমন শহুরে বাবুকে পটাতে পারত। লোকের কথায় সে যতটা না অবাক হলো, তার সে দ্বিগুণ বিস্মিত হলো হরিহর রায়ের কাজে। হরিহর রায় হঠাৎ অর্জুনের পা জড়িয়ে ধরলেন। অর্জুন আটকে উঠল ওনার এমন ব্যবহারে। দ্রুত সরে গিয়ে বলে উঠল, এসব কি করছেন আপনি? পায়ে পড়ছেন কেন? আমার মেয়েটার এত বড় সর্বনাশ কেন করলে বলো তো? ও তো তোমাকে চেনে না অবধি। অর্জুন শকচকিত হলো, সে কখন ওনার মেয়ের সর্বনাশ করলো? বিপুলের কাছে তার বিয়ের সম্বন্ধ নিয়ে জানার পর সে কিছুটা রেগেছিল হরিহরের ওপর। মেয়ের বিয়ে কেন সে একজন
বিপন্তিকের সাথে দিবে। এই জেদ ধরেই বন্ধুর সাথে তর্ক বিতর্কে রাগী ছেলেটা হঠাৎ জেদের বশে এসে উপস্থিত হয়েছিল হরিহর রায়ের বাড়িতে। কিন্তু তখনই সে জানতো না যে মেয়েটা বোবা। তবে জানার পর হরিহর রায়ের অনুরোধে সে চুপচাপ চলে গিয়েছিল। এরপর পুরোটা সময় সে ছিল বিপুলদের বাড়িতে। কালকেই সে শহরে ফিরবে। একদিনের প্রাণ ভ্রমণে এসে এ কোন ঝামেলায় জড়ালো ভাবতেই বিরক্ত হয়ে উঠল রাগী জেদি একগুঁয়ে ছেলেটা। আমি আপনার মেয়ের কোন সর্বনাশ করিনি, কী সব বাজে বকছেন? হরিহর রায় অর্জুনের পানি চাইল সজল চোখে। পুর লোকটার চোখে এক টুকরো আশা জলজল করছে। অর্জুন ওনার মনের ভাব বুঝতে পেরে পিছিয়ে গেলেন। হরিহর বাবু যা চাইছেন তা সে করতে পারবে না, কখনোই না। সর্বর্গে তেজি স্বরে জানালো, আমি তাকে বিয়ে করতে পারবো না। হরিহর রায় তাকালেন আহত চোখে। মেয়ের বিয়েতে বর না আসলে যার তার হাতে মেয়েকে তুলে দেওয়া যেন প্রথা, আর তিনি এক্ষেত্রে ব্যর্থ। অর্জুন কথাখান বলেই সবেগে চলে আসতে চাচ্ছিল, কিন্তু দুজন লোক তার পথ আটকে দাঁড়ালো। তাদের চোখে মুখে রাগী রাগী ভাব, যেন অর্জুন চন্দ্রর বরকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বিয়ে ভেঙে পর অপরাধ করেছে। তার এই অপরাধের 16 কলা পূর্ণ হয়েছে ভরা। সবাই মেয়ের বাবাকে প্রত্যাখ্যানে। কি কথাই যাচ্ছ বাপু? মেয়ের বিয়ে যে ভাঙলো তোমার জন্য, দায়ভার না নিয়ে এবার যাচ্ছ কোথা? অর্জুনের কপালে 3টে ভাঁজ পড়লো। এবার তীক্ষ্ণ চোখে ভর করলো বিরক্তি। গায়ের লোকদের এই অপবাদ দেওয়ার নীতি তার বড্ড অপছন্দের। লোককে ছাড়িয়ে এবার একজন মহিলা তাচ্ছিল্য নিয়ে বললেন, বাড়ির লোকের কথা ভেবে ভয় পাচ্ছে মনে হয়। প্রেম করার সময় এ ভাবনা কোথায় ছিল? হ্যাঁ, মেয়েটার কপাল পড়ল রে। মহিলার কথার তাচ্ছিল্য আর বাড়ির প্রসঙ্গ উঠাই এবার জেদি ছেলেটার মাথায় রক্ত চাপলো যেন। হরিহর রায়ের নিকটে এসে গাম্ভীর্যপূর্ণ স্বরে বলে উঠল, আমি আপনার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুত। তারপর মহিলার দিকে দৃষ্টি দিয়ে বলে উঠল, অর্জুন চ্যাটার্জি কারো কথার ধার ধারে না, এই কথা জেনে রাখুন। সেখানে তার ফ্যামিলি একেবারেই ডাল ভাত। কাঠের দোতলার কক্ষটার জানলার পাশে উকি দেওয়া ছায়াটা সরে গেল এবার। চন্দ্রমল্লিকার দীর্ঘশ্বাস বিলুপ্ত হয়ে গেল। তার মতামত বোবা সত্তা, তার মনের অসম্মতি কেউ জানল না। হাহাকারে ভাসল ছোট কক্ষটার প্রাণহীন আসবাবগুলো। দক্ষিণের বারান্দায় থাকা ময়না পাখি হুট করে অস্থির হয়ে উঠল খাঁচা ছেড়ে বেরোনোর জন্য, যেন সে জেনে গেছে তার যত্ন নেওয়ার জন্য আর কেউ এ বাড়িতে থাকবে না। বিয়ের মণ্ডপে অর্জুন প্রথম দেখল চন্দ্রমল্লিকাকে। লাল বসনে জড়ানো কন্যার গায়ের শুভ্র রংটা এত সুন্দর লাগছে, যেন তার চাঁদ থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। পান পাতা সরিয়ে শুভ্র দৃষ্টির ক্ষণে যখন সুশ্রী গোলাপগাল পুশ্রী চোখে পড়ল, অর্জুনের সর্বদা কুঁচকে থাকা ভ্রুযুগল শিথিল হয়ে এলো মুহূর্তের জন্য। চন্দ্রমল্লিকা একবার চোখে তুলে তাকালো কেবল তার দিকে। তারপর সে তার ডাগর আঁখি তুলে সমক্ষ পানে আর একটিবারের জন্য তাকালো না। অর্জুনও কেমন দায়সারা হয়ে কেবল বিবাহ কার্য সম্পূর্ণ করলো। নিজের বোবা মেয়েটাকে সম্প্রদান করে হাঁফ ছেড়ে বাঁচলেন হরিহর রায়। বিয়ে নামক পবিত্র আল্লাহ কর্তৃক প্রণত সৎকারে বাধা পড়ল দুটি মানব মানবী। জেদি এক রেখা ছেলেটার সহধর্মিণী হলো চন্দ্রমল্লিকা। ভাগ্য তাকে ডানা মেলবার সুযোগ দিল নাকি খাঁচায় পড়ল আন্দাজ করা গেল না। তবে হরিহর খুশি হলেন মেয়ের এই পরিণতিতে। উত্তম চ্যাটার্জি একজন নামকরা ব্যারিস্টার। শহর ছাড়িয়ে ওনার নাম ডাকের বিস্তার গ্রামেও ছড়িয়ে। ভীষণ ভালো লোক বটে। জামাতার ব্যাপারে কিঞ্চিত সন্দেহ থাকলেও যে বিআই মশাই ছেলের বিয়ের ব্যাপারেই অজ্ঞাত, তার সম্পর্কে 16 আনা নিশ্চিত হরিহর। চন্দ্র বোবা বলে অন্তত খোটা খাবে না। শহরে শিক্ষিত বড়লোক, ওদের কাছে সকলেই সম্মান। কয়লা সরিয়ে হিরে বের করে ফেলেন ওনারা। ওনার মেয়েও একেবারে নিষ্কোমা
নয়, খাঁটি সোনা বটে। হরিহর রায় মেয়েকে কম ভালোবাসেন না। বিয়েতে মেয়েকে গা ভর্তি সোনা অলংকারে সাজিয়েছেন। যদি আল্লাহ চন্দ্রকে কথা বলার নিপুণ গুণকে দান করত, তবে বোধহয় হরিহর মেয়েকে একজন বিপত্তিকের সাথে বিয়ে দেওয়ার কথা জন্মেও ভাবতেন না। আর না, মেয়েটা এভাবে অপদস্থ হতো। অর্জুন চন্দ্রমল্লিকাকে নিয়ে গা ছেড়েছে। সকাল হতে না হতেই তার ধারণা ওই গ্রামে সে আরও দ্বন্দ্ব থাকলে তার কপালে আরও 2-4টে অপবাদ অনায়াসেই দিয়ে ফেলত গায়ের লোকেরা। বড্ড বিরক্ত হয়ে ভাবল, গ্রামে কেন যে সে যেতে গেল। সেই বিরাট আফসোসের স্বাদ গ্রহণ করতে করতে চন্দ্রমল্লিকার দিকে তাকালো অর্জুন। চন্দ্র বড় কৌতূহলী নজরে ট্রেনের জানালার বাইরের দৃশ্য অবলোকন করছে। মাঝে মাঝে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠছে, যা মিলিয়ে যাচ্ছে সেকেন্ডের ব্যবধানে। আশ্চর্যের বিষয় হলো, বাপের বাড়ি ছেড়ে আসার সময় এক ফোঁটাও চোখের জল ফেলেনি মেয়েটা। বিদায়ের পূর্বে আবার খাঁচায় বন্দি একটা ময়না পাখিকে আকাশে উড়িয়ে দিয়েছে। বধূবেশে বসে থাকা কন্যার দিকে ট্রেনের লোকদের দৃষ্টি আটকে আছে। চম্বুকে আটকে থাকা লোহার মতো। মাথায় টুপুর আর কপালে সিঁদুর লেপটানো চন্দ্রর খেয়াল নেই সেই দিকে। সে বরং মনোযোগ দিয়েছে লোক সমাগম থেকে বহু দূরের প্রকৃতিতে। অর্জুন তীক্ষ্ণ চোখে এবার তাকে পর্যবেক্ষণ করে তারপর মনে মনে বিদ্রূপ করে উঠে। নিশীথ সরকারের উদ্দেশ্যে পাগল না হলে কেউ এত সুন্দর কন্যাকে বিয়ে আসরে রেখে প্রাণ ভয়ে পালায়। প্রাণ বিসর্জনও সে যেখানে ভাগ্যের ব্যাপার। কাঙ্ক্ষিত স্টেশনে পৌঁছাতে অর্জুন নিজের রাজবাড়ির শহরে চন্দ্রমল্লিকাকে আদেশ করে, উঠো, আমরা এসে গেছি। চন্দ্রমল্লিকা অমনি নিজের ভারী ব্যাগখানা অতি কষ্টে বয়ে অর্জুনের পিছনে পিছনে চলতে থাকে। স্টেশনে নেমে অর্জুন একটা রিক্সা ভাড়া করে নেয়। তারপর ঠিকানা বলতেই চালক প্যান্ডেল দিয়ে চলন্ত করে তুলে রিক্সাখানা। চন্দ্রমল্লিকা অবাক হয়ে চারপাশ দেখতে থাকে। বড় বড় রং বেরঙের অট্টালিকা, উঁচু দালান, আরও কত কি সব পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে তারা। বাড়িগুলোর কোনটার গায়ে সুন্দর চকচকে রং, আবার কোনটার গায়ে শেওলা জমি দৃষ্টিশূল হয়ে উঠছে। চন্দ্রমল্লিকা পরগাছা শেওড়াগুলো প্রত্যক্ষ করে অর্জুনের পানে তাকালো। সে জানে লোকটা কেবল গায়ের লোকদের কথাতে জেদ ধরে তাকে বিয়ে করেছে। সেও এখন অর্জুন চ্যাটার্জির নিকট ওই শেওলার ন্যায় পরগাছা। চন্দ্রমল্লিকার ভাবনার মাঝেই রিকশা এসে থাকলো একটা দোতলা বাড়ির সামনে। অর্জুন ইশারায় নামতে বললেই চট জলদি নেমে পাশে দাঁড়িয়ে পড়ল চন্দ্র। ভাড়া মিটিয়ে দিতেই রিকশা চালক রিকশা ঘুরিয়ে চলে গেল। অর্জুন বাড়ির গেটটাকে বাইরে থেকেই কৌশলে খুলে ভেতরে প্রবেশ করল। চন্দ্রমল্লিকা নিজের ভারী ব্যাগখানা নিয়ে কোনো রকম দুলতে দুলতে চলতে লাগলো। অর্জুন সেটা খেয়াল করতেই হাত বাড়িয়ে দখল করলো ব্যাগখানা। ব্যাগের ওজন তার নিকট অতি হালকা লাগায় বিদ্রূপের স্বরে বলে উঠল, এতটুকু ওজন বয়ে নিতে হিমশিম খাচ্ছে মেয়ে, তার বিয়ে নিয়ে আবার কত কাণ্ড। অর্জুন খুব বেশি জোরে বলেনি কথাটা, তবে চন্দ্রমল্লিকা ঠিকই শুনেছে। কথা কর্ণগোচর হতেই অর্জুনের দিকে সে তাকিয়েছে অসন্তুষ্ট চোখে। লোকটা বড় অসভ্য তো, কথা বলার বালাই নেই। অর্জুন বাড়ির দরজার নিকটে এসে এবার থামল। চন্দ্রমল্লিকার দিকে তাকিয়ে রাজবাড়ি আদেশপূর্ণ স্বরে বলে উঠল, শোনো, ভেতরে যা কিছুই হোক তুমি কোনো শব্দ উচ্চারণ করো না, একেবারে চুপ করে থেকো, বুঝেছো? অর্জুন নিষেধাজ্ঞা জারি করে উত্তরে আসায় তাকালো চন্দ্রার পানে। চন্দ্র তার কথা শুনে ফ্যাল করে তাকিয়ে আছে। লোকটার কি স্মৃতি ভ্রমের সমস্যা আছে? বোবা মেয়েকে কড়া করে নিষেধ করছে চুপ থাকতে, এত তার জন্য আল্লাহ প্রদত্ত নিষেধাজ্ঞা। চন্দ্রর ফ্যাল করে তাকানোর মানে বুঝতেই চোখ বুঝল অর্জুন। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা কপাল ছুঁল সে। মেয়েটা নিশ্চয় ভেবেছে তার স্মৃতিশক্তি খুব দুর্বল। অনবরত কলিং বেলের শব্দে বিরক্ত মুখে এগিয়ে এলেন অর্জুনের কাকি। তিনি এতক্ষণ রান্নাঘরে দুপুরের জন্য রান্না করছিলেন।
এমন বিরতিহীন বেল বাজার শব্দে ওনার আর বুঝতে বাকি নেই কে এসেছে। এখন যতক্ষণ না দুয়ারে খুলবে শ্রবণেন্দ্রিয়টিকে সহ্য করতে হবে বেল বাজানোর বিরক্তকর আওয়াজ। প্রমীলা চ্যাটার্জি দরজার দিকে এগোতে এগোতে বললেন, আরে যাচ্ছি, একটু অপেক্ষাও করতে পারো না? ছেলেটা দরজা খুলতে অর্জুনের প্রশস্ত বুক চোখে ভাসলো ওনার। লম্বা ছেলের মুখের দিকে তাকাতে মাথা সামান্য উঁচু করে চাইলেন। প্রমীলা চ্যাটার্জি অর্জুনের ক্লান্ত শ্যামবর্ণ মুখশ্রী কটাক্ষ করে বললেন, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কথাটা বলে প্রমীলা চ্যাটার্জি দরজা ছেড়ে আবার চোট লাগাতে যাচ্ছিলেন রান্নাঘরে। তবে পিছনে ডাকলো অর্জুন, কাকি আবার কি? তরকারি বসিয়েছি, পুড়ে যাবে। আর অমন দরজার বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বরণডালা আনো। অর্জুনের স্বরে স্বাভাবিক। প্রমীলা চ্যাটার্জি বিরক্ত হয়ে তাকান এবার, কেননা অর্জুনের পেছনে থাকা বধূকে এখনও দেখেননি উনি। মশকরা হচ্ছে, বিদেশ থেকে এসেছো বুঝি যে বরণডালা লাগবে? আর এত বড় ব্যাগে কি এনেছিস? যাওয়ার সময় তো কোনো ব্যাগ নিয়ে যাসনি। বরণডালা লাগবে তাই বলছি, তুমি নিয়ে তো আর তাড়াতাড়ি। বাইরে দাঁড়িয়ে আছি কতক্ষণ? আমি তো বাইরে দাঁড়াতে বলিনি তোকে। দেখ অর্জুন, আমি চুলোয় তরকারি বসিয়ে এসেছি, আমাকে জানাস না তো? কথাটা বলে উনি যে রান্নাঘরের দিকে ছুটবেন, অমনি অর্জুনের পিছনে থাকা চন্দ্রমল্লিকা মাথা বের করে উকি দিল। মাথায় টুপুর স্মৃতি জুড়ে টকটকে লাল সিঁদুর ল্যাপটানো সুন্দর মুখটা দৃষ্টিগোচর হতেই বড় বড় চোখে তাকালেন প্রমীলা। চোখে মুখের বিরক্তি স্বরে গিয়ে তাতে জায়গা করে দিল বিস্ময়। এবার ধীরে ধীরে অর্জুনের পিছনে থেকে বেরিয়ে এলো চন্দ্রমল্লিকা। দৃষ্টিনত তার প্রমীলার আর বুঝতে বাকি রইল না কিছু। মুখে হাত দিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠলেন উনি। তারপর হঠাৎ গলা উঁচিয়ে ডাকতে লাগলেন কয়েকটা নাম ধরে, এই অভি, নিবেদিতা, ছোট, দেখে যাও কি কাণ্ড ঘটিয়েছে বাড়ির ছেলে। প্রমীলা চ্যাটার্জির চিৎকারে মিনিট কয়েকের মাঝেই উপস্থিত হলো 3-4টে লোক। সকলে সেই আগ্রহ নিয়ে ঘটে যাওয়া কাণ্ড দেখতে এসেছিল। তা পূর্ণ হলো। সকলে অর্জুনের পাশে নববধূ দেখে ডুবল বিস্ময়ে। অর্জুনের দাদা উত্তম চ্যাটার্জির বড় ছেলে অভিমন্যু বড় আশ্চর্য নিয়ে বলল, তুই বিয়ে করেছিস? তুই না প্রতিজ্ঞা করেছিলি কখনো বিয়ে করবি না? তো বিয়ে করা পাপ। অর্জুন বাঁকা উত্তর দিল, সাথে সাথে বাবা জানলে কি হবে? না জানিয়ে যে বিয়ে করে আনলে। অর্জুনের বৌদি নিবেদিতা কথাটা বলতেই সকলের মুখে একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেল। তবে যার ভয় পাওয়ার কথা সেই রইল নির্বিকার। সবার শেষে একজন মহিলা এলেন। খুব বেশি বয়স নয়, বয়স মনে হয় 40-এরও নিচে, কিংবা এদিক সেদিক হবে। এসে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলেন অর্জুন ও তার পাশে দাঁড়ানো বধূকে। তিনিও বিস্মিত হলেন বটে, তবে চন্দ্র বুঝল এই বিস্ময়ে মিশে আছে আনন্দ। কাকি, তুমি কি বরণডালা আনবে? বড়ই বিরক্ত স্বরে বলে উঠল অর্জুন। সাথে সাথে প্রমীলা দেবী ভয় নিয়ে বলে উঠলেন, তোর বাবার হাতে গরদান দেওয়ার ইচ্ছে নেই আমার। তখনই বরণডালা সাজিয়ে হাজির হলেন মহিলাটি। বিনা বাক্যে হাসি মুখে বরণ করে দিল নব দম্পতিকে। চন্দ্র খেয়াল করলো অর্জুন কেমন যেন অবাক হয়েছে, কারণ শেষে গৃহে প্রবেশ করতেই নিবেদিতা এসে প্রশ্ন করলো চন্দ্রমল্লিকাকে, তোমার নাম? বেচারা কেমন চেয়ে রইল তার দিকে। পাশ থেকে উত্তর দিল অর্জুন, চন্দ্রমল্লিকা রায়। তুমি কেন উত্তর দিচ্ছ ঠাকুরপো? তোমার বউ কি কথা বলতে জানে না নাকি? কথাটা নিবেদিতা বলেছিল হাস্যরস করতেই, কিন্তু উত্তরে চন্দ্র নিজেই মাথা নাড়িয়ে বোঝালো সে কথা বলতে পারে না। ব্যাপারটাই আরেক দফা অবাক হলো সকলে। প্রমীলা দেবী চোখ বড় বড় করে চিৎকার করে বলল, তোকে কত ভালো ভালো পাত্রী দেখালাম রে অর্জুন, শেষে কিনা তুই বোবা মেয়েকে বিয়ে করে আনলি।
অবাক হলেন ওদের বরণ করা মহিলাটিও। সুন্দর মুখটাতে বিস্ময় ছেয়ে গেল, তবে কিছু বললেন না। চুপ করে প্রত্যক্ষ করতে লাগলেন চন্দ্রকে। চন্দ্র তাকাতেই চোখাচোখি হলো দুজনে। দৃষ্টি নত হলো চন্দ্রর। প্রমীলা দেবী এবার উত্তেজিত হয়ে বললেন, তুই তো গ্রামে বেড়াতে গেছিলি, ওখানে এই বোবা মেয়ের বাবা মা ষড়যন্ত্র করে তোর গলায় ঝুলিয়ে দেয়নি তো? চন্দ্র ভেবেছিল অর্জুন হয়তো এটাই বলবে, কিন্তু সে চুপ করে রইল। সুন্দর মহিলাটি এবার বলে উঠল, বোবা হয়েছে তো কি হয়েছে, কত সুন্দর দেখতে মেয়েটা, নামটাও সুন্দর। সুন্দর হলেই হবে সোতালি? এত বড় একটা খুঁত থাকা মেয়ের সাথে সংসার করবে কিভাবে অর্জুন? প্রতি উত্তরে নাক মুখ কুঁচকে বলে উঠলেন প্রমীলা দেবী, সংসার কিভাবে করব সেটা আমি বুঝবো। এখন শরৎ আমি ওপরে যাব, আই নিড রেস্ট। সন্ধ্যায় আমার অফিস আছে। জেদিস্বরে সকলকে এড়িয়ে চন্দ্রমল্লিকাকে টেনে নিয়ে এলো উপরে। চন্দ্র যন্ত্রমানবীর ন্যায় চলল তার সাথে। অপমান যেন তার ভাগ্যে আল্লাহ প্রদত্ত আশীর্বাদ। অর্জুন নিজের ঘরে প্রবেশ করে চন্দ্রমল্লিকার ব্যাগখানা হাত থেকে ছেড়ে দিল। ধপ করে আওয়াজ হলো তাতে। চন্দ্রমল্লিকা খুঁটিয়ে দেখল কক্ষটি খুব বড় নয়, মাঝারি সাইজের কামরা। একটা মাঝারি বিছানা, টেবিলে আলমিরা, আর একপাশে বড় বুকশেলফ। বুকশেলফটাই অনেকখানি জায়গা দখল করে বসে আছে। অর্জুন গায়ের কটটা খুলে রেখে দিল একপাশে। বিয়ের সময় সে পাঞ্জাবি পরেছিল ঠিকই, কিন্তু আসার সময় সেটা হরিহর রায়ের কাছে দিয়ে এসেছে। হরিহর অবশ্য বলেছিলেন কেন তা ফেরত দিচ্ছে। তার উত্তরে অর্জুন কথা ছিল এরূপ, যা নিয়ে যাচ্ছি সেটাই যথেষ্ট মাস্টার সাহেব। অর্জুনের পরনে এবার শুভ্র বর্ণের শার্ট, সেটারটাই খুলে বিছানার একপাশে বসল সে। শ্যামবর্ণের যুবক মোটেই হালকা পাতলা নয়, বলিষ্ঠ বটে। চন্দ্রর দৃষ্টি তখন বিচরণ করছে সমগ্র কক্ষে। আচমকা উটকো গন্ধ লাগে আসায় অর্জুনের পানে তাকায় সে। মানব তখন নাক মুখ দিয়ে দোয়া বের করছে। চন্দ্রমল্লিকা নাক মুখ কুঁচকে আসলে মুখ ঢাকলো। অর্জুন তার দিকে তাকাতেই সেটা দেখতে পেল নববিবাহিতা স্ত্রীর সমস্যা সমাধান না করে বাঁকা হেসে বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই, আসলে দোষটা তোমার বাবার। তিনি আমার সম্পর্কে না জেনেই বিয়ের জন্য বাধ্য করেছেন, আর আমি রাজি হয়ে তোমার সর্বনাশ করলাম। চন্দ্রা এবার নাক থেকে আঁচল সরালো, তবে তার মুখশ্রীর ভাব একই রয়ে গেল। কালকে সকালে লোকটাকে ভালো মনে হয়েছিল তার, ভালো না চাই বদলোক একটা। অর্জুন তাকিয়েছিল তার দিকে, চট করে চোখ নিল ছেলেটা। তারপর আদেশের স্বরে বলল, শাড়ি খোল। শব্দটা কর্ণগোচর হতেই যেন চন্দ্রর পিলে চমকে উঠল এক দফা। দৃষ্টি হলো বড় বড়। অর্জুন তাকালো সহসা। তার এমন দৃষ্টির কারণ বোধগম্য হতেই চট জলদি বলে পড়ল, ও হ্যালো, অমন করে তাকাচ্ছ কেন? শাড়ি খুলতে মানে শাড়ি পাল্টাতে বলেছি। লাল রং চোখে বাজে আমার। এমনিতেও তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। চন্দ্রকে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকতে দেখে একটু থেমে ভ্রু উঁচিয়ে বলল, ইন্টারেস্ট মানে? জানো তো, এই তুমি লিখতে পড়তে জানো আদৌ? চন্দ্রর ব্যাপক রাগ হলো এবার। তখন থেকে লোকটা ইনিয়ে বিনিয়ে তাকে অপমান করছে। সে এগিয়ে গেল অর্জুনের দিকে। ওর পিছনে থাকা টেবিল থেকে কলম হাতে নিল। খাতা খুঁজে না পেয়ে অর্জুন সামনে এসে দাঁড়ালো। তারপর তার হাতটা টেনে কলম চালালো তাতে। অর্জুন অবাক হয়ে ওর কাণ্ড দেখল। শুভ রমণী ভ্রু কুঁচকে রোগ নিয়ে তার হাতে কিছু লেখছে। কলমের স্পর্শে শিরশির করে উঠছে হাতের তালু। অর্জুন প্রকৃতির ষড়যন্ত্রে একদৃষ্টিতে পলকিত তাকিয়ে রইল চন্দ্রর বুক পানে। লেখা শেষে সরে দাঁড়ালো চন্দ্র। অর্জুন দৃষ্টি রাখল হাতের তালুতে। সেখানে সুন্দর করে বাংলা বর্ণে লেখা, মিস্টার অর্জুন চ্যাটার্জি, আমি চন্দ্রমল্লিকা লিখতে পড়তে সব জানি, এমনকি আপনার বলা ও ইংরেজি শব্দের অর্থ যে আগ্রহ সেটাও আমার জানা। দ্বিপ্রহরের সমাপ্তি শেষে অপরাহ্নের
সারা পেয়ে পড়েছে ধরিত্রীতে। সূর্য পশ্চিমে হেলে গিয়ে প্রস্তুতি নিচ্ছে বিদায়ের জন্য। নির্মল সোনালি আলো এসে পড়ছে উত্তম চ্যাটার্জি কর্তৃক নির্মিত ভবনটিতে। দোতলা অট্টালিকার গেইটে বাংলায় লেখা ব্যারিস্টার বাড়ি। উত্তম চ্যাটার্জির দাদুর থেকে শুরু করে এ বাড়ির সকল ছেলেই ওকালতি করে আসছেন। তাদের বংশ পরম্পরায় রক্ষিত প্রথার ব্যতিক্রম কেবল অর্জুন। সে বাপ ভাইদের মতো ওকালতিতে জড়ায়নি, পছন্দ করেছে নিজের মন মতো পেশা। ব্যারিস্টার বাড়ির ভেতরটা আজ অপরাহ্নের নির্মল ছোঁয়াতেও গ্রীষ্মের দুপুরের ন্যায় তপ্ত। বসার ঘরে উত্তম চ্যাটার্জি বসে আছেন উত্তপ্ত মেজাজে। বাড়ি আসতেই ছেলের সুকর্মের কথা শুনেই প্রচণ্ড রেগে আছেন তিনি। ছেলেকে জ্ঞান বরণ করলো সেই প্রসঙ্গে মনোমালিন্যের ভাব স্ত্রী চৌতালির সঙ্গে। একমাত্র চৌতালি বাদে বাড়ির প্রতিটা লোক ওনাকে ভীষণ ভয় পায়। চৌতালি দেবী ভয় পান না এমনটা নয়, তবে ওনার স্বভাবই মূলত এমন। সব পরিস্থিতিতে কেমন শান্ত প্রতিক্রিয়াহীন আচরণ লক্ষ্য করা যায় ওনার মাঝে। কিন্তু আজকে সেই নির্ভর সত্ত্বেও খানিক চিন্তিত হয়ে আছে। উত্তপ্ত বাড়িটার ভেতর শুধু দুটো প্রাণ অতি কঠোর নিশ্চিত। একজন জেদি ছেলেটা আর দ্বিতীয়জন তার সহধর্মিণী অর্জুন। ঘুমিয়েছিল এতক্ষণ, সবে তার ঘুম ভাঙল। নিদ্রা ভঙ্গ হতেই প্রথমে সে স্নান ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। আলমিরা থেকে শার্ট নিয়ে তা গায়ে জড়িয়ে চোখ বোলালো কক্ষ জুড়ে। বাইরে ঝলমলে রোদ থাকলেও অর্জুনের কক্ষটা আঁধারে ডুবে। ঘরের একমাত্র জানালাটাও বন্ধ করে রাখা, আলো ঢোকার জো নেই। পুরো ঘরে চোখ বুলিয়ে চন্দ্রমল্লিকাকে না পেয়ে কপাল কুঁচকালো অর্জুন। তাকালো দরজার দিকে, আশ্চর্যভাবে সেটাও বন্ধ করা। তবে মেয়েটা গেল কোথায়? অর্জুন এবার তার ঘরে লাগোয়া বারান্দার সামনে আসলো। সেটা ছোট, দরজাটা বেরিয়ে রাখা। বহুদিন বাদে অর্জুন পা রাখলো বারান্দায়। একটু চমকালো তার সত্তা। ছোট বারান্দায় গুটি গুটি মেরে শুয়ে আছে চন্দ্র। সূর্যের আলো এসে পড়ছে তার মুখশ্রীতে। ফর্সা মুখ হলদেতে বরণ ধারণ করেছে, তাতে গায়ে জড়ানো ধূসর রঙের শাড়ি। এক রঙা সুতির শাড়িতেও ঘুমন্ত চন্দ্র যেন দেবকন্যা। অর্জুন চোখ সরাই দ্রুত। ওর ঘুম পেয়েছে বলে কি বারান্দায় এসে ঘুমাবে? আশ্চর্য! অর্জুনকে বললে কি সে বিছানায় জায়গা দিত না? অর্জুন বাঁকা হাসলো খানিক। মেয়েটা বোবা হলে কি হবে? আত্মসম্মান যেন দেহের রন্ধে রন্ধে প্রবাহিত হচ্ছে। হঠাৎ দরজায় কড়া পড়ল। বন্ধ ঘরের বাইরে থেকে ভেসে এলো নারী কণ্ঠ। অর্জুন, তোমার বাবা ডাকছে, বসার ঘরে আসো। কণ্ঠরুটি চৈতালির। নিজের কথাটুকু শেষ করে দরজার বাইরে তিনি দাঁড়াননি, কেননা ভেতর থেকে উত্তর আসার সম্ভাবনা শূন্যের কোঠায়। অর্জুন নিজের ঘর থেকে বেরোলো আরও মিনিট 10 পরে। যাওয়ার আগে ঘুমন্ত চন্দ্রকে রেখে গেল বিছানায়। বসার ঘরে আসতেই উত্তম চ্যাটার্জি তার দিকে চাইলেন ক্রোধান্বিত চোখে। অর্জুন চুপচাপ বসলো ওনার সামনে রাখা বেতের কেদারায়। স্বাভাবিক স্বরে বলল, কি বলবেন বলুন, একটু পরে আমি বেরোবো। উত্তম চ্যাটার্জি ছেলের এমন শান্ত ও নির্ভয় স্বর শুনে আরও রেগে গেলেন। উঠে দাঁড়াতে দাঁড়াতে চেঁচিয়ে বললেন, ন্যূনতম লজ্জা নেই তোমার মাঝে? বাপখানা এমন করছো যেন মহৎ কাজ করে এসেছো। অসভ্য ছেলে কোথাকার! অর্জুন প্রতিক্রিয়া দেখালো না, কোনো প্রশ্নের উত্তর দেওয়া মতো শান্ত স্বরে বলল, মহৎ কাজই করেছি, বিয়ে করেছি ধর্মমতে। কলিযুগে বিবাহই সর্বোচ্চ সৎকার। আপনি জানেন না বুঝি? অর্জুন। উত্তম চ্যাটার্জির গলার স্বর বাড়ন্ত। ওনার ফর্সা মুখমণ্ডল রক্তাভ হয়েছে রাগে। কুঁচকানো ভ্রুযুগলের রাগান্বিত দৃষ্টি উপচে পড়ছে ছেলের ওপরে। বসার ঘরে উপস্থিত বাড়ির প্রতিটা লোক, তারা গৃহকর্তার এমন রাগে শঙ্কিত। উত্তম চ্যাটার্জি মানুষটা বদমেজাজি নন, তবে রেগে গেলে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলেন। বিয়ে খারাপ কাজ
এটা আমি একবারও বলিনি। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে। এমনকি তোমার কাকি ও পিসিরাও তোমার জন্য মেয়ে দেখেছিল, কিন্তু তুমি বিয়ে করবে না বলে সকলকে মানা করে দিয়েছিলে আর খুবই বাচ্চাসুলভভাবে প্রতিজ্ঞা করছিলে যে তুমি কখনোই বিয়ে করবে না। এখন তুমি গা থেকে একটা বোবা মেয়েকে বিয়ে করে এনেছো কারোর অনুমতি ছাড়া। বাবার চেঁচানোর বিপরীতে অর্জুন এবারও শান্ত রইল, মাথা বরাবরের মতো উঁচু করে রাখা। একবার সে মুখ তুলে চাইল বাবার দিকে, তারপর বলল, আস্তে কথা বলুন, আমার বউটা ঘুমাচ্ছে, আপনার চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যাবে। কথাটা অর্জুন বলেছে ইচ্ছে করেই, যেন তার বাবা আরও রাগ করে। উত্তম চ্যাটার্জি এবার ছেলের কথায় রাগ হারালেন ক্ষণিকের জন্য। ওনার কোনো কথার প্রভাবই পড়ছে না বেয়াদব ছেলেটার ওপর। তুমি আমার সাথে মশকরা করছো? বেহায়া ছেলে, হুট করে কাউকে না জানিয়ে বিয়ে করে এনে বুক উঁচিয়ে বসে আছো বাবার সামনে। এতদিন তোমার কাজকর্মে কিছু বলিনি বলে ভেবেছো যা ইচ্ছে তাই করবে। অর্জুন নিজের হাত ঘড়ির দিকে তাকালো এবার, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে বাবার দিকে চাইলো, গম্ভীর স্বরে বলে উঠল, এতদিন কেন? এখন আমার কোনো কাজে বাধা দেওয়ার অধিকার নেই আপনার। সেই অধিকার আপনি হারিয়েছেন বহু আগেই। আর বাড়ির কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করে আনার শুরুটা আমি করিনি মহামান্য উত্তম চ্যাটার্জি। আপনি স্বয়ং এই কাজের উদ্বোধন করেছেন। ঘরে অসুস্থ স্ত্রী থাকতে আপনি অন্য একজন মহিলাকে বিয়ে করে এনেছেন। দাদুর বিরুদ্ধে গিয়ে ভুলে গেছেন সে কথা। উত্তম চ্যাটার্জি স্তব্ধ হয়ে রইলেন ছেলের কথায়। এতক্ষণ অর্জুনের শান্তভাব যে ঝড়ের পূর্বাভাস ছিল সেটা বুঝে গেল সকলে। চৌতালি মাথা নিচু করে দাঁড়িয়ে এক পাশে। অর্জুন ওনাকে দেখে তাচ্ছিল্য হাসল খানিক। পাশ থেকে অর্জুনের বড় ভাই অভিমন্যু তাকে শাসিয়ে বলে উঠল, বাবার সাথে কিভাবে কথা বলছিস তুই? ভদ্রভাবেই বলছি, কোনো বাজে শব্দের ব্যবহার তো করলাম না। অর্জুন, তুই এবার বাড়াবাড়ি করছিস। ক্ষমা চা দাদার থেকে। পাশ থেকে অর্জুনের কাকা কথাটা বলে উঠলেন ভীষণ রেগে। উত্তম চ্যাটার্জি ছেলের কথায় থম মেরে গেছেন। অর্জুনের শব্দ তাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে। ক্ষমা? আমি তো ঘরে বউ রেখে দ্বিতীয় বিয়ে করিনি, বিদ্রূপ করে বলল কথাটা অর্জুন। সোতালি দেবী সভা ছাড়লেন মাথা নিচু করে। উত্তম চ্যাটার্জি আমতা আমতা করে বললেন, সব তোমাদের দুই ভাইয়ের ভালোর জন্যই করেছি। তোমার মায়ের বাঁচার আশা ছিল না তোমাদের কথা ভেবেই। 6 বছরের ছিলাম আমি আর দাদা 12। দুধের শিশু না যে আপনার দ্বিতীয় বিয়ের প্রয়োজন ছিল, সবটাই আপনি নিজের কথা ভেবে করেছিলেন। আমার মা কত দুঃখ পেয়ে মারা গিয়েছিল আদৌ জানেন আপনি? জানার প্রশ্নই আসে না। আপনি তো ছিলেন নতুন বউ নিয়ে মজে। কথাটা শেষ হতেই অর্জুনের গালে চড় পড়ল। চড়টা মেরেছেন প্রমীলা চ্যাটার্জি। বাড়ির সকলে থমকে গেছেন এক মুহূর্তে। শুধু থমকাননি অর্জুন। ঘুরে কাকের দিকে তাকিয়ে বলেছে, চটটা না মারলে অস্বাভাবিক লাগতো ব্যাপারটা। প্রমীলা দেবী রেগে তাকিয়েছেন প্রিয় ভাইপোর দিকে। বললেন, ঘর থেকে বেরো। অর্জুনের চোখে জল জমেছে মৃদু। এই বাড়িতে এই একটা মানুষের সব প্রায় কথাই সে মান্য করে চলে। আজকেও তার ব্যতিক্রম হলো না। চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। উত্তম চ্যাটার্জি ধীরে ধীরে চলে গেলেন নিজের ঘরে। গম্ভীর সবাই উপস্থিত স্তব্ধ, সকলেই চলে গেল নিজ নিজ কক্ষে। পশ্চিম আকাশে সূর্য ডুবে গিয়েছে, আধার ছেয়েছে ধরিত্রীতে। গ্রাম এখন অন্ধকারে তলিয়ে থাকলেও শহর হচ্ছে আলোকিত হচ্ছে। কৃত্রিম আলোয় ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজতে অর্জুন উপস্থিত হলো দোতলায় অবস্থিত রেডিও স্টেশনের স্টুডিও এর ভেতরে। স্টুডিও এর দরজা খুলতেই তার গায়ে লাগলো হালকা গরম, নাকে বেশি এলো বৈদ্যুতিক যন্ত্রের গন্ধ। স্টুডিওটা ফাঁকা, কেননা সন্ধ্যার হওয়া। এই অনুষ্ঠানটা পরিচালনা করে অর্জুন একাই। নিজ আসনে বসতে বসতে অর্জুন
স্ক্রিপ্টের দিকে নজর বুলালো। অনুষ্ঠান শুরু সন্ধ্যা 7টা থেকে। 7টা বাজার আগ অবধি অর্জুন স্ক্রিপ্টগুলো পড়তে লাগলো। ঘড়ির কাঁটায় 7টা বেজে উঠতেই কন্ট্রোল রুম থেকে কাছের দেওয়ালের ওপাশ থেকে টেকনিশিয়ান হাত তুলে ইশারা দিল। অর্জুন কানে হেডফোন পরতেই যেন হয়ে উঠল অন্য একজন। ঠোঁটে আসলো মৃদু হাসি। গম্ভীরতা প্রস্থান করলো 10 হাত দূরে। সে বলতে শুরু করলো, শুভ সন্ধ্যা। আমি অর্জুন। রেডিও প্রান্তে যারা অধিক আগ্রহে আমাকে শুনবেন বলে বসে আছেন তাদের মঙ্গল কামনা করে আমি সন্ধ্যার বিশেষ অনুষ্ঠান পত্রপাঠ শুরু করছি। আপনারা অনেকেই আছেন যারা আপন জনদের কাছে মনের কথা ব্যক্ত করতে ভয় পান। তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। প্রতিবারের মতো আজকেও অনেক ভীতু সত্তা কর্তৃক পাঠানো চিঠি চলে এসেছে আমার কাছে। যারা জড়তা কিংবা ভয়ে সরাসরি আপনার নিকট চিঠি পাঠাতে পারছে না, তাই এই চিঠি হতে পারে ঠিক আপনার জন্য। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান পত্রপাঠ এবং যাচাই করুন এটা আপনারই জন্য পাঠানো কিনা। আমি অনুষ্ঠান শুরু করছি আমাদের নিকট চলে আসা একটি চিঠি পাঠের মাধ্যমে। অর্জুন যখন রেডিওয়ের সামনে বসে কথা বলে, অপর পাশে তরুণীরা যেন মুখিয়ে থাকে তার কথা শুনবে বলে। স্পষ্ট সুন্দর পুরুষালী কণ্ঠ ভুলে হেসে ফেললে সেই শব্দে বুক কাঁপে বক্ষ দিয়ে। আজকেও যেন কথা বলার সময় বুড়ো থেকে যুবক যুবতী সকলেই মুখর হয়ে তার কথা শুনছে, অথচ কেউই জানে না রেডিও এর এপাশে বসে কথা বলা মানুষটাকে দেখতে কেমন। শব্দের জাদুতেই মুগ্ধ সকলে কান পেতে থাকে। খানিক গম্ভীর সুন্দর কণ্ঠে পত্রপাঠ শোনার জন্য মনে মনে তুমুল উত্তেজনা নিয়ে তরুণী ওদের অপেক্ষায় রইল। তাদের নাম হঠাৎ শোনা যাবে না তো। অর্জুন জমে থাকা বেশ কয়েকটা চিঠি থেকে একটা চিঠি হাতে নিল। ভাঁজ খুলে চোখ বুলিয়ে পড়তে আরম্ভ করলো। অবন্তিকা, কেমন আছো? লেখাটার পড়ার সাথে সাথে একবার ভালো উচ্চারণ করো কেমন। তোমার সাথে আমার দেখা হয় না বহুদিন। কাল অবধি আমি তোমাকে দেখার জন্য মরিয়া হয়ে ছিলাম, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তা গুণাক্ষরও চাইছি না। কারণটা যে কিভাবে বলি তোমায়, তবে না বললেও উপায় নেই। আমি বিয়ে করেছি। কালকেই আমাদের গায়ের এক মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। বাবা জোর করেই বিয়েটা দিয়েছেন। উনি শহরে চাকরি করা মেয়ের সাথে আমার বিয়ে দিতে রাজি নন। আমি ভেবেছিলাম বিয়ে করেই বাড়ি ছেড়ে পালিয়ে যাব, কিন্তু কাল বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হওয়ার পর বুঝলাম এ বাড়ি কঠিন। সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে পালিয়ে যাওয়া যেমন কাপুরুষের কাজ, তেমনি এই কাজে উপরন্ত সাহসের প্রয়োজন। আমি বাবার দুর্নাম ছড়াতে পারবো না। দুঃখিত, তুমি বরং আমাকে ভুলে যেও। এটি তোমার ব্যর্থ প্রেমিক। অর্জুন চিঠিটা পড়া শেষে সেটা সযত্নে ভাঁজ করে রাখলো। ক্যাসেটে বেজে উঠল রবীন্দ্রসঙ্গীত। ওরা সুখের নাগী চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। চন্দ্রর নিদ্রা ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। ঘুম ভাঙতেই সে নিজেকে ঘর অমানিসার অতলে আবিষ্কার করলো। বুকটা ধক করে উঠল তার। বুঝছ, নরম বিছানায় শুয়ে আছে সে, কিন্তু সে তো বিকালের ঘরের লাগোয়া বারান্দায় বসেছিল চুপচাপ। কৌতূহলী চোখে দেখছিল শহরের আমেজ, কত কত যানবাহন, কত রকমের লোক। সে বিছানায় আসলো কখন? ওই বদ লোকটা তাকে এখানে নিয়ে আসেনি তো। চন্দ্রর ভাবনার মাঝেই দরজায় কড়া নাড়ল আবার। চন্দ্র বিছানা ছেড়ে দাঁড়ালো ঠিকই, কিন্তু অন্ধকারে সে কিছুই ঠাউর করতে পারছে না। নতুন জায়গা, অন্ধকারে নিজের হাতও যেন খুঁজে পাওয়া দুষ্কর। আন্দাজে হাঁটতে গিয়ে হুট করে কিছু একটার সাথে ধাক্কা খেলো সে। ঝনঝনিয়ে শব্দ করে মেঝেতে পড়ল সেটা। বিকট আওয়াজে হলো তাতে। আকস্মিকভাবে বিষয়টা ঘটায় পিলে চমকে উঠল চন্দ্র।
হৃদস্পন্দন বেড়ে হলো অস্বাভাবিক। ঘরের ভেতর কিছু পড়ার আওয়াজে দরজার ওপাশের ব্যক্তি দরজা ঠেলে ভেতরে ঢুকলো। এবার কক্ষের বাইরের আলোকিত জগৎ হতে কিঞ্চিত আলো এসে যৎ সামান্য আলোকিত করল কক্ষটা। চন্দ্রমল্লিকা বিদ নয়নে তাকালো সেদিক পানে। তাকে দেখতে পেয়ে এগিয়ে এলেন চৈতালি। তিনি খোঁজ নিতে এসেছিলেন মেয়েটার। কি হলো? কিছু পড়ল মনে হলো। আমি যে তোমায় কখন থেকে ডেকে চলছি, শুনতে পাওনি? চন্দ্র ভয়ে পেয়েছিল ভদ্রমহিলা নিশ্চয়ই তাকে বকা দেবে। চুপটি করে মাথা নিচু করে রইল সে। চৈতালি এবার ঘরে আলো জ্বালিয়ে দিতে দিতে বলল, একে তো কথা বলতে পারো না, তার উপর এ বাড়িতে নতুন তুমি। আমি তো শব্দ পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কথাটুকু বলেই চৈতালি চন্দ্রর সম্মুখে এসে দাঁড়ায়। তারপর নিজের পূর্ণ দৃষ্টি রাখে মেয়েটার মুখশ্রীতে। চন্দ্র মাথাটা নিচু করে মেঝেতে তাকিয়ে শুভ্র মুখটা শুকিয়ে আছে। চৈতালির হঠাৎ মনে পড়ল মেয়েটা আসার পর থেকে কিছুই খায়নি। বাড়ির পরিস্থিতি ছিল এমন যে তাকে খেতে দেওয়ার কথা মাথাতেই আসেনি। চৈতালি ফুঁস করে একটা শ্বাস ফেলে পরম মমতা নিয়ে শুধালো, খিদে পেয়েছে তাই না? চন্দ্র এবার চোখ তুলে তাকালো চৈতালি দেবীর পানে। মধ্যবয়স্ক মহিলার গায়ের রং হলদে ফর্সা, শাঁখা সিঁদুরের সজ্জিত। ওনাকে দেখতে ভীষণ সুন্দর, চেহারায় মাতৃসুলভ একটা ভাব লেপ্টে। চন্দ্র মাথা উপর নিচ করে বোঝালো তার খিদে পেয়েছে। চৈতালি তার হাতটা ধরে বলল, আসো তুমি, তোমাকে খেতে দিচ্ছি। বাড়ির পরিস্থিতি এমন ছিল যে তোমাকে খেতে দেওয়ার কথা বেমানুম ভুলে গিয়েছিলাম। চৈতালি এবার চন্দ্রকে নিয়ে এলো রান্নাঘরে। বড় রান্নাঘরের মেঝেতে চন্দ্রকে বসার ইশারা করে খাবার বেড়ে আনলেন তিনি। চন্দ্র সত্যি বড্ড খিদে পেয়েছিল, কিন্তু আসতে যা হলো বাড়িতে, সে নিজের খিদের কথা বলার সাহসই পায়নি। অর্জুনকে তো বলতোই না, শুধু শুধু কথা শোনায় সে চন্দ্রকে। খাবার পেতেই চন্দ্র খেতে লাগলো জলদি করে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে তার। চন্দ্র এক মনে খাচ্ছে। এমন সময় রান্নাঘরে এলেন প্রমীলা চ্যাটার্জি। রান্নাঘরে মেঝেতে চন্দ্রকে খেতে দেখে একটু চমকালেন উনি, তবে কিছু বললেন না। চন্দ্র ওনাকে দেখে একটু ততস্থ হলো। চৈতালি তাকে খেতে দিয়েই বেরিয়ে গেলেন রান্নাঘরে। ওনাকে কিছুটা বিষণ্ণ লাগছিল। এখন রান্নাঘরে প্রমীলার সাথে একা আছে ভাবতেই চন্দ্রের খাওয়ার গতি কমলো। পরনে ধূসর রঙের শাড়ি আঁচল স্পর্শ করতে লাগলো বিজলিত নয়নে। প্রমীলা চ্যাটার্জি এক নয়নে চেয়ে দেখল তাকে। মেয়েটা রূপসী বটে, তাকে খাওয়া থামিয়ে কাসুমাসু করতে দেখে তিনি এবার বললেন, কিছু লাগবে তোমার? কণ্ঠে কোনো প্রকার বকাঝকার আভাস না পেয়ে চোখ তুলে তাকালো চন্দ্র। ভাসা ভাসা দুটি আঁখি নামিয়ে এবার মাথা নাড়ল চন্দ্রমল্লিকা। অর্থাৎ তার কিছুই লাগবে না। কিন্তু প্রমীলা চ্যাটার্জি যেন তার কথার পরোয়া করলেন না। খাবারের পাতের দিকে চোখ বুলিয়ে দুটো বেগুন ভাজা পাতে তুলে দিলেন নিঃশব্দে। চন্দ্র শুধু একবার অবাক নয়নে চাইল ওনার দিকে, তারপর মৃদু হেসে খাওয়া শুরু করলো। ভদ্রমহিলাকে যতটা রোর মনে হয়েছিল ততটা তিনি নন। বাড়ি কোথায় তোমার? গ্রামে, মাথা নাড়িয়ে উত্তর দিল চন্দ্র। এবার প্রমীলা দেবী রোষপূর্ণ কণ্ঠেই বললেন, কিভাবে হলো বিয়েটা? নিশ্চয়ই তোমার বিয়েতে বর আসেনি, তাই অর্জুন দয়া করে বিয়ে করে ফেলেছে। প্রমীলা চ্যাটার্জি স্বয়ং প্রশ্ন করছেন আর নিজেই উত্তর বলে দিচ্ছেন। চন্দ্র এবার কিছু বলল না, মাথা নিচু করে খাবারের পাতে চেয়ে রইল। তার গলা দিয়ে আর ভাত নামছে না। এবার প্রমীলার কথায় তার জন্য তাচ্ছিল্য আর আক্রোশ মিশ্রিত। চন্দ্র খাবার পুরোটা না খেয়েই হাত ধুয়ে ফেলল। এঁটো খালা ধুয়ে যেতেই প্রমীলা চ্যাটার্জি গম্ভীর স্বরে বললেন, রাখো, তোমাকে ধুতে হবে না, আমি করছি। আর এরপর থেকে খাবার নষ্ট করো না। এ বাড়িতে এসব চলে না। যতটুকু প্রয়োজন ততটুকুই পাতে নিবে, দরকার পড়লে আবার নেবে, তাও খাবার নষ্ট করবে না। নিষেধাজ্ঞার পরেও এত থালাটা নিজেই
ধুয়ে নিল চন্দ্র। তারপর তড়িঘড়ি করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসতে গিয়ে ঘটল আরেক বিপত্তি। মেঝেতে রাখা খালি জলের গ্লাস শব্দ করে পড়ে গেল। চন্দ্রর বুক কেঁপে উঠল আচমকা। প্রমীলা দেবী কিছু বললেন না তাকে, তবে বিড়বিড় করে কিছু বলে গ্লাসটা উঠিয়ে দিলেন। চন্দ্র এক প্রকার দৌড়ে বেরিয়ে আসলো এবার রান্নাঘর থেকে। সোজা ছুটল অর্জুনের ঘরের দিকেই। অর্জুন তখন বাড়ি ফিরেছে কেবল। বসার আস্তে আস্তে সে দৃষ্টি চোখে পড়ল তার। কপাল কুঁচকে একবার রান্নাঘরে তাকালো সে। খাবার খাবে না। নিজ কক্ষের আরাম কেদারায় চোখ বুজে বসেছিলেন উত্তম চ্যাটার্জি। পরিচিত কণ্ঠস্বর শুনে মেলে তাকালেন উনি। দৃষ্টিতে ভাসল সহধর্মিণীয় প্রতিচ্ছবি। নিমেষে মনটা বিষিয়ে উঠল ওনার। নিষ্প্রভ স্বরে বলল, খিদে নেই, দুপুরেও কিছু খাননি, আসুন, সকলে অপেক্ষা করছে আপনার জন্য। চৌতালি দেবী কথাটা বলেই চলে যাচ্ছিলেন, হঠাৎ পিছু ডাকলেন উত্তম চ্যাটার্জি। চৌতালি ডাক শুনে পিছন ফিরে চাইলেন চৌতালি। উত্তম চ্যাটার্জি এবার মলিন স্বরে বলল, দুঃখিত, আমার জন্য তোমাকে কষ্ট পেতে হচ্ছে। চৌতালি এবার মাথা নিচু করে মৃদু হাসলেন, কিছু বললেন না। 14 বছর বয়সে এই বাড়িতে বধূ হয়ে এসেছিলেন তিনি। বউ আছেও জানার পরও উত্তম চ্যাটার্জির সাথে বিয়ে দিয়েছিলেন ওনার বাবা। নতুন সংসারে এসে বুঝতে পারলেন এই বিয়েতে ওনার শ্বশুর মোটেই খুশি নন। একদিকে স্বামীর আগের পক্ষের ছেলেদের অপেক্ষা আর অন্যদিকে শ্বশুরের লাঞ্ছনা। সব সহ্য করেই তো তিনি সংসার করে আসছেন এতদিন অবধি। এখন 20 বছর সংসার করার পর এইসব কিছুই না তার কাছে। পরবর্তীতে অভিমন্যু তাকে মেনে নিলেও অর্জুন মেনে নেয়নি। এখনও অবধি মা বলে ডাকা তো দূর, ভালো করে কথাও বলে না তার সাথে। চৈতালি প্রথম প্রথম খুব কষ্ট পেত এসবে। নরম হৃদয় তার। এতটুকু অবহেলাতে মূর্ছা যেত তার মন। কত কেঁদেছেন লুকিয়ে লুকিয়ে। দুঃখের শোলকলা পূর্ণ হলো যখন জানল সে কখনো মা হবে না। তবুও চৌতালির এতটুকু আফসোস হলো না, তার তো সন্তান আছেই। কিন্তু অর্জুন তাকে এখনো অবধি মা হিসেবে মেনেই নিল না। অর্জুনের কাছে চৌতালি দেবী কেবল ওর বাবার দ্বিতীয় স্ত্রী। খেতে আসুন, চৌতালি মৃদু স্বরে বলে উঠল। উত্তর চ্যাটার্জি একটা শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, অর্জুন বাড়ি ফিরেছে? আপনি এখনো রাগ করে আছেন ওর ওপর? উত্তম চ্যাটার্জি তাচ্ছিল্য হাসলেন এবার। বললেন, তোমার মনে হয় আমার রাগে কিছু যায় আসে ওর? ছেলে যদি বাবাকে না জানিয়ে বিয়ে করে আনে, তাও কথাকার বোবা টোবা একটা মেয়েকে, তাহলে কোনো বাপ তাদের সাদরে গ্রহণ করবে? একটু থেমে বললেন, তাকে রাগ দেখানোও যাবে না। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও নেই ওর। বেয়াদব একটা। চৌতালি, ওর যদি খাবার ঘরে থাকে তবে আমি যাচ্ছি না। ও বেয়াদবের সাথে বসে আহার করার কোনো রুচি আমার নেই। উত্তম চ্যাটার্জির মেজাজ এবার চরমে পৌঁছালো। তিনি বিষধর সাপের ন্যায় রাগে ফুসফুস করছেন। চৌতালি সেই একইভাবে দরজার কাছটায় দাঁড়িয়ে কিছু বলছেন না। সে বসত বাড়ির শান্ত পুকুর স্বরূপ, যার জীবনের চোখের জলে সৃষ্টি সেই পুকুর। এখন সে আর দুঃখ পায় না, কাঁদে না। চৌতালি শান্ত স্বরে স্বামীকে বলল, অর্জুন নেই খাবার ঘরে। আপনার ছেলে আপনার মতোই জেদি, খাবার খাবে না সে আজ। উত্তম চ্যাটার্জি একটু সময় নিয়ে উঠে এলেন আরাম কাদারা থেকে। দুপুর থেকে না খাওয়া উনি, পেটে ইঁদুররা রীতিমতো উৎপাত শুরু করেছে। এখন রাগ দেখানোর থেকে পেট শান্ত করাই বুদ্ধিমানের কাজ। এর তো রাতে বারান্দায় বসে কি করছো? গম্ভীর পুরুষালী স্বরটা কর্ণগোচর হতে পিছন ফিরে তাকালো চন্দ্রমল্লিকা। বারান্দায় আলোর ব্যবস্থা নেই। কক্ষের ভেতর থেকে আসা আলোরই অর্জুনের শ্যামবর্ণের গাম্ভীর্যপূর্ণ মুখটি হালকা দৃশ্যমান। কপালে দুটো ভাঁজ হয়ে আছে। চন্দ্র মনে মনে ভাবল, লোকটা কি সবসময় এমন গম্ভীর হয়ে থাকে? তারপর মাথা নাড়িয়ে জানালো সে বারান্দায় বসে কিছু করছে না। অর্জুন তাকে দেখলো ভালোভাবে। হাঁটু বাস করে দু হাতে জড়িয়ে কাছুমাছু করে বসে আছে সে। বাইরে থেকে সুন্দর বাতাসে সে গায়ে লাগছে। তাতে মেয়েটার চুলের খোপা থেকে ছাড়া পাওয়া দুগোছা এলো চুল উড়ছে স্বাধীনভাবে। অর্জুন এবার এক ভয়াবহ কাজ করলো, যাতে মেয়েটার চোখ বড় বড় তো হলোই,
সাথে নিপীড়িত হলো হৃৎপিণ্ডটা। অর্জুন তাকে আচমকা কোলে নিয়ে উপস্থিত হলো ঘরের ভেতর। আলগোছে বসালো বিছানায়, মুখোমুখি দাঁড়িয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কে কি বলেছে বলো? প্রথমেই অর্জুনের কাজে চন্দ্র ছিল বিস্মিত। চোখ মুখ থেকে বিস্ময় এখনো কাটেনি। বেচারি লজ্জা পাওয়ার সময়টুকুও পায়নি। অর্জুন তাকে ঝড়ের গতিতে বারান্দা থেকে বিছানা এসে বসিয়েছে। হাঁ করে তাকিয়ে আছো কেন? বলো কে কি বলেছে? চন্দ্র এবার শান্তি পেল খানিকটা। লোকটার কণ্ঠে আবার সেই দুঃস্বভাবটা ফিরে এসেছে। একটু আগের নরম স্বর তার হজম হচ্ছিল না। সে ইশারায় বলল, কেউ তাকে কিছু বলেনি। অর্জুন চোখ ছোট ছোট করে চাইল এবার। মূলত বোঝার চেষ্টা করলো মেয়েটা তাকে কি বোঝালো। দুহাত নাড়িয়ে কি বলল তা মোটেই বোধগম্য হলো না তার। বলল, কি বোঝালে সেটা আবার বোঝাও। চন্দ্র আবার ইশারা করলো। অর্জুন সময় নিয়ে বুঝলো এবার। নিশ্চিত হতে বলল, কেউ কিছু বলেনি এটাই বলছো তো? চন্দ্র তড়িৎ মাথা নেড়ে বোঝালো সে এটাই বলেছে। অর্জুন এবার খানিকটা চন্দ্রর নিকটে আসলো। বাঁকা এসে ফিসফিসিয়ে বলল, তোমাকে বিয়ে করার একটা অসুবিধা হলো। আর সব স্বামীদের মতো বইয়ের ঝগড়ার তোর সহ্য করতে হবে না। তোমার এক কথা বুঝতেই আমার সময় পেরিয়ে যাবে। ঝগড়া হওয়ার সুযোগই নেই। অর্জুন ভেবেছিল চন্দ্র এই কথা শুনে কষ্ট পাবে। বোবা বলে তাকে যে খোঁচাটা অর্জুন দিল সেটা উপলব্ধি করে মন খারাপ করবে। তবে অর্জুনকে ভীষণ অবাক করে দিয়ে চন্দ্র হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। যেন এই কথা শুনে সে ভীষণ মজা পেয়েছে। হাসতে হাসতে তার চোখ ছোট হয়ে এলো। অর্জুন বিস্মিত হয়ে চেয়ে রইল ওই মুখ পানে। তার বুকের ভেতর কিছু হলো হঠাৎ। নিজেকে সামলাতে আচমকা চন্দ্রকে থবকে উঠল সে। তারপর কৃত্রিম রাগ দেখিয়ে বলল, হাসছো কেন? আমি কি হাসির কথা বলেছি? থবকের আশা করিনি চন্দ্র। তাই একটু থতমত খেল সে। হাসি থামিয়ে মাথা নেড়ে জানালো অর্জুন মোটেই হাসির কথা বলেনি। অর্জুন তাকে আর কিছু বলল না। অনেকটা পালিয়ে যাওয়ার মতো সে ঘর ছেড়ে বারান্দায় পা রাখল। তারপর দরজাটা চাপিয়ে দিতে দিতে বলল, ঘুম পেলে বিছানায় শুয়ে পড়তে পারো। কথাটা বলেই শব্দ করে বারান্দার দরজা চাপানো অর্জুন প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরালো দেশ লাইট দিয়ে। তারপর বড় অনাগ্রহে টান বসালো তাতে, যেন সমগ্র আগ্রহ সে ফেলে এসেছে ঘরের ভেতরে। বিয়ের পর দিন সকালে শ্বশুর বাড়িতে চন্দ্রমল্লিকার ঘুম ভাঙল নতুন অভিজ্ঞতায়। গ্রামে পাখিদের কিচিরমিচিরের শব্দে জেগে ওঠা মেয়েটা জেগে উঠল যানবাহনের হর্নের শব্দে। অর্জুনের বাড়ির দূরত্ব রাস্তার থেকে খুব দূরে নয়। তাই সকাল সকাল রাস্তায় রুটি রোজগারের তাগিদে বের হওয়া চালাকের বদৌলতে চন্দ্রর ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই সে দেখতে পেল অর্জুন ওপাশ করে ঘুমাচ্ছে। দুজনের মাঝখানে এক হাত মতন ব্যবধান। চন্দ্র উঠে শাড়ি ঠিক করতে করতে স্নান ঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে কক্ষে আসতে দেখলো এবার বিছানার পুরোটা দীর্ঘদেহী লোকটা দেহ দখল করে নিয়েছে। ঘুমাচ্ছে বেঘোরে। বাইরের কোলাহলে তার কার্যে একটু ব্যাঘাত ঘটছে না। কিন্তু অর্জুনের সকালের সুন্দর ঘুমটার ব্যাঘাত ঘটল নিঃশব্দ চন্দ্রের জন্য। চোখে মুখে আলো এসে পড়ায় ছেলেটা চোখ মুখ কুঁচকে ফেলল ঘুমের ঘরে। চন্দ্র তখন বিছানার পাশের জানালাটা খুলে আকাশ দেখছে। মুহূর্ত কাটতে না কাটতেই সূর্যের নরম রশ্মি শত্রুর নিক্ষিপ্ত কটু বাক্যের ন্যায় অর্জুনকে বিরক্ত করলো। সে পিট করে চোখ পেলে তাকালো। সম্মুখ পানে দৃষ্টিতে ভাসলো জানলার ঠিক সামনেই দাঁড়িয়ে থাকা চন্দ্রবধূ। মাথার চুলে এলোমেলো ভাব, তবুও সূর্য রশ্মি চন্দ্রের উপর বর্ষিত হওয়ায় পিছন থেকে মেয়েটাকে দেখতে লাগলো একেবারে কবির বর্ণনায় বর্ণিত সেই প্রধান চরিত্রটির ন্যায়, যার সৌন্দর্যই কবিতার প্রাণমাত্র। বাড়ির আঙ্গিনায় শোভা বাড়ানো চন্দ্রমল্লিকা পুষ্পটির মতোই চন্দ্রমল্লিকা শোভা বর্ণন করলো অর্জুনের সাদামাটা কক্ষটায়। বহুদিন পরে এক চিলতে আলোর ন্যায় জানালা গলে স্বামীর চোখের প্রতিবিম্ব হয়ে ফুটে উঠল। বলা হয় একজন সুখী নব দম্পতির সকাল স্বর্গীয় সৌন্দর্যের ন্যায় সুন্দর হয়।
বধূ খুনসুটি জ্বালানত করে যখন বরের আরামের ঘুম ভাঙায়, সেটাও বরের নিকট ভালো লাগার একটা কারণ হয়। আর দম্পতির সেই খুনসুটি ভালোবাসার মুহূর্ত স্মৃতির পাতায় প্রেমের রক্তবর্ণে অঙ্কিত থাকে। এই যে চন্দ্রের দরুন তার অর্ধাঙ্গের ঘুম ভাঙল, কপালে পড়ল ভাঁজ, এতে মেয়েটার সকাল স্মরণীয় হলো বটেই। তবে স্বামীর ধমকের তরে অর্জুন নিশ্চয়ই শক্ত কোনো ধাতুতে গড়া পুরুষ, নয়তো এমন সুন্দর ফুলের ন্যায় বউটাকে ধমকে উঠতে পারত। একদমই নয়। জানেলা খুলেছো কেন তুমি? হঠাৎ করে অর্জুনের রাগী স্বর কর্ণগোচর হতেই চন্দ্র চমকে উঠল। পিছন ফিরে তাকাতেই দেখল অর্জুন আধশোয়া হয়ে বসে তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। চোখে এখনো ঘুম লেপ্টে, কিন্তু মুখটা গম্ভীর। ঘর অন্ধকার লাগছিল, তাই খুলে দিয়েছি ইশারায় এমন কিছু অর্জুনকে বোঝালো চন্দ্রমল্লিকা। অর্জুনের রাগী কণ্ঠটায় সে থতমত খেয়েছে। অর্জুন তার উত্তর বুঝতে সময় নিল, তারপর এমনভাবে তাকালো যেন এ কক্ষের জানালা বন্ধ রাখার উপর তীব্র নিষেধাজ্ঞা জারি আছে। চন্দ্রমল্লিকা সেই অলিখিত অঘোষিত নিয়মখানা ভেঙে ফেলেছে এক লহমায়। এ কাজ করার আগে অনুমতি নিয়েছো আমার? চন্দ্র বড়ই আশ্চর্য হয়ে দুপাশে মাথা নাড়ল। জানালা খুলতেও অনুমতি লাগবে? অর্জুন বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়ালো চন্দ্রর সম্মুখে। তার তীক্ষ্ণ সুন্দর চোখ দুটোর ভাব বোঝার চেষ্টা করলো চন্দ্র। তাকালো সোজাসুজি, তবে সেই চোখের চাহনিতে টেকার সাধ্য কার? চন্দ্র সেকেন্ড তিনেকের চোখ নামিয়ে ফেলল। অর্জুন তার পাশ ঘেঁষে শব্দ করে বন্ধ করলো জানালার কপাট। তার দেহের পুরুষালী গন্ধখানা ঘিরে ধরল চন্দ্রমল্লিকাকে। মেয়েটা শিউরে উঠল অজানা কারণে। অর্জুনের থেকে দূরত্বে দাঁড়ানোর প্রয়োজন মনে হলেও নড়ার শক্তি পেল না। অর্জুন এক দফায় নিজের দুবাহুর মাঝখানে আটকে ফেলল তাকে। জানালা বন্ধ হওয়ার কক্ষের ভেতরের আলো আসার পথ বন্ধ হয়েছে। আবছা আলোয় দুজন মানবীর এতটা ঘনিষ্ঠতায় ভারী হয়ে উঠল চারপাশের বাতাস। অর্জুন দৃষ্টি রাখল চন্দ্রর নত চোখের পাতায়। কালকে মেয়েটাকে সে একটু সাহসী মনে করেছিল, তবে আজ তার চোখে যেন ভর করেছে রাজ্যের লাজ। ঘন পাপড়ি ঘেরা নত চোখে অর্জুন পলকহীন তাকিয়ে রইল ক্ষণকাল। পরপরই হোশ আসলো তার, সরে এলো খানিক দূরে। তারপর বলল, একটা কথা মনে রেখো, এই কক্ষের প্রতিটা জিনিস আমার নিয়মানুসারে সাজানো। বাইরে তাকে সাজানো প্রতিটা বইয়ের অবস্থান আমি নিজে ঠিক করেছি। ভুলেও সেগুলোতে হাত দেওয়ার চেষ্টা করো না। মোট কথা, এ ঘরের প্রতিটা জিনিস যে জায়গায় রাখা, সেখান থেকে যেন এক চুলও না নড়ে। বিশেষ করে আমার অনুমতি ব্যতীত এই জানালা খোলার কথা আর কখনো ভাববে না, বুঝেছো? অর্জুনের এত বড় ভাষণ চন্দ্র শুনল নির্লিপ্ত চোখে। তারপর মাথা নাড়ল ধীরে সুস্থে। অর্থাৎ সে বুঝেছে অর্জুন তাকে কি বলেছে। অর্জুন সন্তুষ্ট হলো চন্দ্রর এমন ধন্যাত্মক সম্মতিতে। নিশ্চিত হয়ে ঢুকলো স্নান ঘরে। সকাল সকাল ঘুম ভেঙে ভালোই হয়েছে, আজকে সে একটু বেরোবে। মা দিদি আবার কবে বাড়িতে আসবে? রান্নাঘরে বসে সকালের রান্না করছিলেন নিরুপমা দেবী। মেয়ের কথায় ওনার হাত থামল সহসা। একটু পরে স্কুলের উদ্দেশ্যে রওনা হবেন হরিহর বাবু, তাই জলদি জলদি রান্নায় হাত চালাচ্ছেন চন্দ্রর মা। পাশের চন্দ্রর ছোট দুই বোন ওনাকে সাহায্য করছেন। তোর দিদির বিয়েটা তো পাশের গ্রামে হয়েও হলো না, এখান থেকে শহর তো অনেক দূরে। তোর দিদি আবার কখন আসবে তা আমি কিভাবে বলবো বল? মায়ের উত্তর শুনে মেয়ে দুটোর মুখে হতাশা ভিড় করলো। তখনই হরিহর রায়ের গলার আওয়াজ ভেসে এলো, রান্না কত দূর হলো বাপু? স্কুলে যেতে হবে তো নাকি? নিরুপমা দেবী এবার মেয়েদের ছেলে মানসিক প্রশ্ন থেকে বেরিয়ে হাত চালানেন দ্রুত। মিনিট তিনেকের মাথায় তরকারি চুলা থেকে নামিয়ে নিলে, তারপর থালায় খাবার বেড়ে মেয়েদের দিয়ে পাঠালেন বাবার কাছে।
নন্দা কাল বিকালে বাপের বাড়ি গেছে। তার মায়ের নাকি গুরুতর অসুখ। মেয়েকে শেষ দেখা দেখতে চেয়েছেন, ছেলেটাও চলে গেছে সেখানে। হরিহর রায়ের কাছে খাবার পৌঁছে আসতেই মেয়ে দুজনকে খাওয়ার তাড়া দিলেন নিরুপমা দেবী। ওদেরকেও যেতে হবে স্কুলে। তারপর খাবারের থালা সাজিয়ে স্বয়ং নিয়ে গেলেন শাশুড়ির কক্ষে। দোতলা কাঠের বাড়িটার পাশে মাটির ঘরটায় থাকেন হরিহরের মা। থুরথুরে বুড়ি হওয়ার পরও তাকে হাড়ে হাড়ে ভর করে চলে নিরুপমা। কথায় কথায় অভিশাপ ছুড়ে দেওয়ার স্বভাব বুড়ির। বুড়ির চোখে এখন তেমন জোর নেই। নিরুপমা ওনার ঘরে ঢুকতেই বলে উঠলেন, কে? আমি, মা, আপনার খাবার নিয়ে এসেছি। মৃদুস্বরে উত্তর দিয়ে নিরুপমা দেবী খাবারের থালা এগিয়ে দেন শাশুড়ির দিকে। আরেক হাতে নিয়ে আসা পিতলের জল ভর্তি গ্লাস নিঃশব্দে রাখেন মাটির মেঝেতে। বুড়ি কাঁপা কাঁপা হাতে হাত ধুয়ে খাবার খাওয়া শুরু করে। নিরুপমা দরজার পাশে দাঁড়িয়ে রয় সেভাবেই। একটু পরেই বুড়ি এক আশ্চর্য কাণ্ড করে বসে। খাবারের থালা ছুঁড়ে মারে অবহেলায়। অমনি কাঁসার ভারী থালাটা এসে লাগে নিরুপমার মাথায়। কপাল কেটে রক্ত ঝরতে থাকে। বুড়ি তীব্র রাগ নিয়ে বলে, এতদিনেও রান্নাটা শিখলি না ভালো করে? নুনে পোড়া তরকারি এনে দিয়েছিস আমাকে খাওয়ার জন্য, অলক্ষ্যে এসে জুটেছে আমার ঘরে। বুড়ি এবার এগিয়ে আসে নিরুপমাকে মারার জন্য। তখনই কাঁধে হাত রাখে কেউ। নিরুপমা দেবী চমকে উঠে। এবারে অবাক হয়ে পিছন ফিরে চায় তারা। তার মেয়েটা বলে উঠে, বাবা তোমাকে ডাকছে মা। আসছে বলে সম্মুখে পানে তাকায় নিরুপমা দেবী। বুড়ি কাঁপা কাঁপা হাতে ভাতের লোকমা পড়ছে মুখে। হাত অতি মাত্রায় কাঁপছে বিদায় বাতে দানা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারপাশে। এতক্ষণ তার কল্পনায় ভাসা ঘটনা তার বৈবাহিক জীবনের প্রথম কয়েক বছরের করুণ স্মৃতি। যখন তার শাশুড়ি শক্ত সামর্থ্য ছিল, বুড়ি ছিল বুড়ো খুটখুটে স্বভাবের মহিলা। ছেলের বউয়ের রান্না এমনকি কাজে কোনো ভুল দেখলেই রেগেমেগে যাচ্ছে তাই বলতো। নিরুপমা শাশুড়িকে এক পলক দেখে সরে এলো দরজা থেকে। তারপর খাওয়ার ঘরে এসে দাঁড়ালো। স্বামীর সম্মুখে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, ডেকেছিলে? হরিহর রায় খেতে খেতে বললেন, আজকাল তোমার ধ্যান কোথায় থাকে বলো তো? তরকারিতে বেশি নুন দিয়ে ফেলেছো। দুটো আলু ফেলে ধুলোয় বসিও, নয়তো দুপুরেও নুনে পোড়া তরকারি খেতে হবে। নিরুপমা দেবী স্বামীর দিকে তাকিয়ে অপরাধীর সুরে বললেন। চন্দ্রর কথা ভাবতে ভাবতে খেয়াল ছিল না এবেলায় একটু কষ্ট করে খেয়ে নাও। মেয়ের প্রসঙ্গ উঠাতে হরিহর রায় আর কিছু বললেন না। ভাত তরকারির শুকনো ভরে মাখিয়ে খেতে লাগলেন। ক্রমশ নিরুপমা দেবী ছটফটে পায়ে এসে ঢুকে দিলেন শাশুড়ির ঘরে। ওনার শাশুড়ি নিঃশব্দ খাচ্ছেন। নিরুপমার উপস্থিতি টের পেয়ে কিছু বললেন না। তুমি বিয়ে করেছো অর্জুন? চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিচ্ছিল অর্জুন। মেয়েলি প্রশ্নের জ্বরে পিছন ফিরে চাইতে পরিচিত শ্যামলা মুখখানা ভেসে উঠল চোখে। সহসা অবাক হলো সে। মেয়েটার মুখশ্রীতে মলিন উদ্বেগ। কচুরি ফুল রঙের শাড়ি পরনে, তার সব সময়ের ন্যায় লম্বা বেনুনি এনে রাখা। তবে নিয়ম ভাঙার মতো আজ কপালে ছোট্ট কালো টিপটির অস্তিত্ব নেই। অর্জুন হালকা এসে বলে উঠল, উপমা যে, কতদিন পর দেখা হলো বলো? উপমা হাসল মৃদু, দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলেই দেখাটা হতে একটু দেরি হয়ে গেল। কালকে সন্ধ্যায় বাড়িতে এসেছি। অর্জুন উপমাকে পাশে বসার ইশারা করলো। উপমা মুচকি এসে প্রত্যাখ্যান করলো সে প্রস্তাব। তোমার বউ দেখলে রাগ করবে। অর্জুন অবাক হয়ে চাইল। এবার অর্জুন যে বিয়ে করে এনেছে এ খবর এখনো বাড়ির লোক বাদে তেমন কেউ জানে না। তবে উপমা সেটা জানলো কিভাবে? অর্জুনকে ব্রুকুসকে তাকাতে দেখে এবার শব্দ করে হেসে ফেলল মেয়েটা। বলল, বেশ সুন্দর বউ পেয়েছো তুমি। গায়ের রংটা একদম নজরকাড়া। শেষ লাইনটা বলল চাপা স্বরে। অর্জুন গম্ভীর হয়ে বলল, আবার আমার জানালায় উকি মেরেছিস? তোর দূর বেনিটা আমি কিন্তু এবার ভেঙে দিব উপমা। তার আর প্রয়োজন নেই, ওটা আমি ভেঙে ফেলেছি। তবে আমার হৃদয়ের থেকে বেশি খণ্ড ওটার হয়নি, বিশ্বাস করো। গল্প বধূ আর কাজল। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।